আবার স্বাগত একুশে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দেশে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যোগ হয় প্রায় ৮,৪২০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে পায়রা, রামপাল, মাতারবাড়ি সহ বড় বড় কেন্দ্রগুলো সচল রাখতে বছরে প্রয়োজন প্রায় ২ কোটি টন কয়লা, যার ৯৫% আমদানি করতে হয়। এতে বছরে খরচ হচ্ছে ২০ থেকে ২৫,০০০ কোটি টাকা বা $২ বিলিয়ন, কিছুটা বেশি। বিপুল এই বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে বিদ্যুৎ কেন্দ্রের চাহিদার ৭৫% কয়লা দেশীয় উৎস থেকে মেটাতে চায় সরকার। তবে প্রশ্ন উঠেছে যে উত্তরাঞ্চলের উর্বর জমির নিচ থেকে কয়লা উত্তোলন কতটা সহজ ও সাশ্রয়ী হবে। সাদাত হাবিবি সেতুর রিপোর্টে বিস্তারিত। দেশে আবিষ্কৃত ৫টি কয়লা খনির সবকটি উত্তরাঞ্চলে। তবে হাসিনা সরকারের ১৫ বছরে একের পর এক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয় দেশের দক্ষিণাঞ্চলে, অর্থাৎ সমুদ্র পথে কয়লা আমদানি করে এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর সিদ্ধান্ত ছিল তৎকালীন সরকারের। কিন্তু এত কয়লা আমদানিতে কি পরিমাণ ডলার খরচ হবে এবং এত ডলার কোথায় মিলবে সেই হিসেবই করা হয়নি। এছাড়া বৈশ্বিক অস্থিরতা, যুদ্ধবিগ্রহে কয়লার দাম ও সাপ্লাই চেন ঠিক থাকবে কিনা তা নিয়েও সঠিক কোনো পরিকল্পনা ছিল না। জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন জায়গায় যেখানেই ভ্যালু অ্যাড হয়েছে, অর্থাৎ ব্যয় বেড়েছে, সেখানেই লুণ্ঠনমূলক ব্যয় বেড়েছে। বিগত সরকারের এমন অদূরদর্শী পরিকল্পনার খেসারত দিচ্ছে এখন বাংলাদেশ। বিশ্ববাজারে কয়লার উচ্চমূল্য সহ নানা কারণে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সচল রাখা কঠিন হয়ে পড়েছে। এমন বাস্তবতায় দেশীয় খনি থেকে কয়লা তুলতে চাচ্ছে বর্তমান সরকার। বাংলাদেশে আবিষ্কৃত 5টি খনিতে মোট ৭,৮০০ মিলিয়ন টন বা ৭৮০ কোটি টনের বেশি কয়লার বিশাল মজুদ রয়েছে। তবে এই বিপুল সম্পদের প্রায় পুরোটাই মাটির নিচে অবহেলায় পড়ে আছে। একমাত্র দিনাজপুরের বড়পুকুরিয়া খনি ছাড়া বাকি 4টি খনি থেকে এখনো কয়লা উত্তোলন শুরুই করা যায়নি। কয়লা কেন্দ্রিক যে আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা করে থাকি, এটার যে শেয়ারটা আছে এটা আপনার এশিয়ার যে এভারেজ শেয়ার থেকে কম, চায়নার এভারেজ শেয়ার থেকে অনেক কম। এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বর্তমানে দেশের 8টি প্রধান কেন্দ্র থেকে গ্রিডে যুক্ত হচ্ছে প্রায় 8,500 মেগাওয়াট বিদ্যুৎ। পায়রা, মাতারবাড়ি বা বাঁশখালীর মতো এক একটি মেগা প্রকল্পে দেশের বেজলাইন বা সার্বক্ষণিক বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে। পিডিবির তথ্য মতে কয়লায় প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় 13.5 টাকার মতো, যা গ্যাসের চেয়ে বেশি হলেও তরল জ্বালানির চেয়ে প্রায় অর্ধেক। কিন্তু বিপুল কয়লা আমদানি ব্যয় সাপেক্ষ, তাই দেশীয় কয়লাই এখন বড় ভরসা। কয়লা উৎপাদন ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারি, তাহলে 7.5 টাকা আশেপাশে আমি কম বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারি। বিদ্যুৎ বিভাগ বলছে এই কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতি বছর প্রায় 2 কোটি টন কয়লা লাগে। শুধু একটি বড় কেন্দ্র চালাতেই প্রতিদিন প্রয়োজন হয় 12 থেকে 13,000 টন কয়লা, আর বছরে গড়ে অন্তত 25,000 কোটি টাকা খরচ হয় বাংলাদেশের। এখানে পরিবেশগত একটা বিষয় আসে, এখানে নানামুখী ঝুঁকির বিষয় রয়েছে। হ্যাঁ, কয়লা উৎপাদন করা যদি নিজস্ব সক্ষমতা যদি বাড়ানো যায়, তাহলে তো বাংলাদেশের অর্থনীতির জন্য অনেক ভালো, কারণ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু এতে অনেক সেভ হবে। কোলের রিজার্ভ অ্যাভেলেবিলিটি বেশি, জিওপলিটিক্যাল ক্রাইসিসগুলো কম। সো আমাদের কয়লা ভিত্তিক বা কোল বেসড পাওয়ার জেনারেশনের দিকে একটু অগ্রসর হওয়ার ভালো সুযোগ আছে এবং এটা অপেক্ষাকৃত ভালো। বিপুল পরিমাণ কয়লা আমদানিতে বাংলাদেশের ভরসা ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা। সরকার যদি এই আমদানির চাপ সত্যি কমাতে সামর্থ্য হয়, তবে বছরে অন্তত 12 থেকে 13,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। সাদাত হাবিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। উভয় দেশের স্বার্থেই ভারত বাংলাদেশ বাণিজ্য বাড়ানোর প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সচিবালয়ে সফররত ভারতীয় বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বলে জানান মন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ভারত। 2025-26 অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশের আমদানি ছিল $10.5 বিলিয়ন, বিপরীতে রপ্তানি ছিল $1.78 বিলিয়ন। এমন পরিস্থিতিতে ভারতীয় এই বাণিজ্য প্রতিনিধি দলের বাংলাদেশ সফর। আমি আগেও বলেছি। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী জানান, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। স্থলবন্দরে পণ্য খালাস সহজীকরণের প্রস্তাবও দিয়েছেন তারা। বাণিজ্য বৃদ্ধি নিয়েও কথা বলেন মন্ত্রী। কিছু থেকে কোনো কিছুকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে পারেন না। তা আমরা আগামী দিন আশাই করতে পারি যে দুই দেশের উন্নতির স্বার্থেই ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, ট্রেড রিলেশন,
এটি যত বেশি আগানো যায় সেটি ভালো। এদিকে নিজ মন্ত্রণালয়ে বৈঠক শেষে কৃষিক্ষেত্রে সরকারের 180 দিনের অর্জন নিয়ে কথা বলেন কৃষিমন্ত্রী। বলেন, পর্যাপ্ত সারের মজুদ আছে, যারা সংকট সৃষ্টির চেষ্টা করছে তারা ব্যর্থ হবে। সারে কোনো রকম কোনো শর্টেজ নাই, সারপ্লাস আছি আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। প্রধানমন্ত্রী সব সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তরের নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রী। আমরা সারা বাংলাদেশে যত পাম্প আছে সমস্ত পাম্পদেরকে আমরা সোলারে কনভার্ট করতে চাই, এবং এই বছরেই আমরা প্রায় 60-62 হাজার করার জন্য একটা প্রিপারেশন নিয়েছি। এবছর ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রয়োজন নাও পড়তে পারে বলে জানান কৃষিমন্ত্রী। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। করদাতা কর আদায়কারীর মধ্যে আস্থার সম্পর্ক স্থাপনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত খরচ কমিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে জানান সরকার প্রধান। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 2026-27 অর্থ বছরে 6,04,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। চলতি অর্থ বছরে এই লক্ষ্যমাত্রা আগের অর্থ বছরের তুলনায় 45% বেশি। উচ্চ লক্ষ্যমাত্রার এই রাজস্ব আদায়ে করের আওতা বাড়ানো, কর ফাঁকি রোধ, উৎসে কর আদায় জোরদার এবং মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর কৌশল নিয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে রাজস্ব সম্মেলন, যে আয়োজনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁচতে পারবে না। সম্মেলনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বাস্তব পরিস্থিতি ও সম্ভাব্য করণীয় তুলে ধরেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে বলতে চাই, আপনারা দেশের অর্থনীতির চালিকা শক্তি। আপনাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সরকার সবসময় আপনাদের পাশেই থাকবে। মতবিনিময় অংশে রাজস্ব কর্মকর্তাদের সুপারিশে প্রধানমন্ত্রী জানান, প্রয়োজন ছাড়া খরচ কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে প্রয়োজন নেই। এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক মানে এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। তবে অবশ্যই যেখানে প্রয়োজন আছে সেখানে তো অবশ্যই অর্থ ব্যয় করা, যেখানে যেই ফ্যাসিলিটি বা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা অবশ্যই করবো, যে সাপোর্টটা দরকার। কর দিতে উদ্বুদ্ধ করতে করদাতা ও আদায়কারীর মধ্যে আস্থার সম্পর্ক স্থাপনের তাগিদ দেন সরকার প্রধান। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। এনবিআরের সাম্প্রতিক বিশৃঙ্খলার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে নিরাপদে দায়িত্ব নিয়ে দেশের প্রয়োজনে কাজ করলে স্বস্তির পরিবেশ নিশ্চিত করবে সরকার। ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবেন। দুর্নীতিমুক্ত কর ব্যবস্থা প্রচলনে কর প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 2036 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 65,424 পয়েন্টে বেড়েছে। হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 27 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,498 পয়েন্টে কমেছে। সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি 18 পয়েন্ট কমে অবস্থান করছে 5,682 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,895 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 94 পয়েন্ট কম। বোম্বের সেন্সি 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সি সূচক 275 পয়েন্ট কমে অবস্থান করছে 76,959 পয়েন্টে, কমেছে। থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক এটি 8 পয়েন্ট কমে অবস্থান করছে 1,613 পয়েন্টে। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর দেশের প্লাস্টিক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো। প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BPGME এর প্রেসিডেন্ট শামীম আহমেদের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন।